নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন লুৎফুজ্জামান বাবর। মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে তার নাম ঘোষণা করলেন মন্ত্রিপরিষদ সচিব। যে লুৎফুজ্জামান বাবরকে ফেরত আনা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য লুৎফুজ্জামান বাবরই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যত এমপি হয়েছেন বা যত কেন্দ্রীয় নেতা আছেন তার মধ্যে সর্বোৎকৃষ্ট বলে মনে করছেন এখন তারেক রহমান। এর মোকাবেলার জন্য যথেষ্ট নয় বর্তমান সালাউদ্দিন আহমেদ। প্রথমেই একটা ধন্যবাদ দিতে চাই তারেক রহমান সাহেবকে, কারণ উনি সঠিক লোকটাকে বেছে বাইর করছে। ঠিক ব্যাপারটা এরকম, বাবর সাহেবকে হাফ টাইমের পরে নামাইছে এবং সঠিক সিদ্ধান্ত নিছে। কি সঠিক সিদ্ধান্ত? বাংলাদেশ ইস্যুতে যদি ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয় তাহলে বাংলাদেশের জনগণের একটা কাজ হবে এই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে রন্ধ্রে রন্ধ্রে খুঁজে খুঁজে ভারতীয় দালালদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে ঘনদোলাই দিয়ে আইনের হাতে সুপর্দ করে দেওয়া। এই বাংলাদেশের খেয়ে বাংলাদেশের পরে ভারতের দালালি চলবে না। শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। শুভেন্দুকে বলছি, তুই বর্ডারে আসবি, তোকে ধরে নিয়ে এসে বাংলাদেশে খাতনা করে গরু মাংস খাও। গরুর বাচ্চা সব গরু, এরা কি গায়ের বাচ্চা সব গরুর বাছুর নাকি এরা? আপনারা তো কাপুরুষের মতো কাজ করছেন। আমি গোরক্ষক বাহিনীদের বলছি, আপনারা কাপুরুষের মতো কাজ করছেন। যদি হিম্মত থাকে, আপনি যে চামড়ার জুতোগুলো কিনছেন, গরুর চামড়া, যে বেল্টটা পরছেন গরুর চামড়ার বেল্ট, এগুলো বন্ধ করুন। আপনার বাড়ির যে মা বোনেরা যে মানি ব্যাগ ইউজ করছেন, যে ভ্যানিটি ব্যাগ গুলো ইউজ করছেন, সেগুলো তো আপনার গরুর চামড়া। অবিলম্বে এগুলো বন্ধ করুন। বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে, আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অতর্কিত গুলিবর্ষণের দাঁত ভাঙা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চীন থেকে নতুন ব্যাচের VT5 লাইট ট্যাঙ্কের ডেলিভারি পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। দিল্লির সাউথ ব্লকে এখন শুধুই আতঙ্কের ছায়া। যে ঢাকাকে গত 15 বছর ধরে ভারত নিজের হাতের পুতুল মনে করত, সেই ঢাকার মাটিতে এবার পা রাখছেন পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী সেনাপ্রধান জেনারেল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তাও আবার একদিনের জন্য নয়, পুরো 3 দিনের এক হাই প্রোফাইল সফরে। খেলাটা শুধু এখানেই শেষ নয়। বন্ধ দরজার ওপাশে বাণিজ্য চুক্তি তো কেবল একটা অজুহাত। আসল আলোচনা নাকি হতে যাচ্ছে ড্রোন প্রযুক্তি, অত্যাধুনিক মিসাইল সিস্টেম আর জয়েন্ট মিলিটারি ট্রেনিং নিয়ে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব ইনশাআল্লাহ। ভারতকে উচিত শিক্ষা দিতে ইতিহাসের দেয়াল ভেঙে শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করতে চলেছে বাংলাদেশ ও পাকিস্তান। দুশ্চিন্তায় মাথায় হাত পড়েছে ভারতের, কেননা দীর্ঘ কয়েক দশকের দূরত্ব আর রাজনৈতিক টানাপোড়েনের পর এবার নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশ ও পাকিস্তান। এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই সম্পর্ক। শুভেন্দু কেন? ট্রাম্পেরও সাহস নেই বাংলাদেশ দখলে। স্পিকার হাফিজউদ্দিনের এক ধমকে কেঁপে উঠল দিল্লি। সাহস থাকলে দখল করে দেখা। শুভেন্দুকে দাঁত ভাঙা জবাব দিল তারেক সরকার। পবিত্র মাটিতে দাঁড়িয়ে আমি হাজার হাজার মানুষের সামনে আমি প্রমিস করে গেলাম, একটা মুসলিম মায়ের সন্তানের গায়ে যদি হাত পড়ে ওই হাত গণতান্ত্রিকভাবে মুড়িয়ে ভেঙে দেব। একটাও গরু বিক্রি করতে পারছি না। আমার স্বামীটা সকালবেলা মাথা ঘুরে পড়ে গেছে। এইসব টেনশন করতে করতে আমাদের খুবই অবস্থা খারাপ যাচ্ছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই, আমরা হলো বাবরকে চাই। ইন্ডিয়ার আতঙ্ক, আমরা বাবর সাহেবকে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে না, এই দেশ ভাই ভালো হবে না। এই দেশ কি জন্য ভালো হবে না? এই দেশ কিন্তু ঠিক আছে, দেশের মানুষটি ঠিক নেই ভাই। দেশের মানুষ ঠিক হইতে হবে। আমরা যদি মানুষ যদি না ঠিক হই তো এই দেশ ঠিক করবেন কিভাবে? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী চাই, আমরা হলো বাবরকে চাই। ইন্ডিয়ার আতঙ্ক, আমরা বাবর সাহেবকে চাই স্বরাষ্ট্রমন্ত্রী। এই স্বরাষ্ট্রমন্ত্রী হবে না। এই স্বরাষ্ট্রমন্ত্রী বলে মপ। আর আমরা যেটা রিগেল কথা বলতে চাই এটা বলে মপ। আর যেটা মনে করেন আপনার ওই যে আওয়ামী লীগের দোসররা যারা মনে করেন ওই যে প্রকাশে মনে করেন করে, তাদেরকে মনে করেন কোনো কিছু করে না। এটা বর্তমানে এই স্বরাষ্ট্রমন্ত্রীটা কোনো কিছু হবে না। বিনা উস্কানিতে গুলির কড়া জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আর তাতেই যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের। দিল্লির দাদাগিরি যে আর নতুন বাংলাদেশে খাটবে না তা হারে হারে টের পাচ্ছে ভারতীয় নীতি নির্ধারকরা। অন্যদিকে বাংলাদেশের এই মেরুদণ্ড সোজা করা অবস্থানে রীতিমতো প্রলাপ বকতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের কট্টরপন্থী বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মাথা ব্যথার কারণ এখন আর পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস নয়, তার সবচেয়ে বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। কিন্তু কেন হঠাৎ বাংলাদেশের একটি ইসলামী দল নিয়ে এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন শুভেন্দু?
কেনই বা তিনি ইসলাম ও মুসলমানদের নিয়ে এতটা বিষোদ্গার করছেন? নৈপথ্যের আসল রাজনৈতিক খেলাটি কি? দর্শক, আজকের এই ভিডিওতে আমরা এই দুই চাঞ্চল্যকর বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করব। একদিকে সীমান্তে বিজেপির দাঁত ভাঙা জবাব এবং অন্যদিকে শুভেন্দু অধিকারীর জামায়াত ভীতির পেছনের আসল রহস্য আজ আপনাদের সামনে উন্মোচিত হবে। তাই পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসি সীমান্তের রণপ্রস্তুতির কথায়। এতদিন আমরা দেখে এসেছি বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ গুলি চালালে বা বাংলাদেশি নাগরিককে হত্যা করলে কেবল কড়া প্রতিবাদ বা ফ্ল্যাগ মিটিংয়ের মাঝে সীমাবদ্ধ থাকত বাংলাদেশের প্রতিক্রিয়া। কিন্তু দিন বদলেছে। সিলেট সীমান্তের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট এলাকায় এবার দেখা গেল এক অন্যরকম বাংলাদেশ। সিলেটের ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্তে হঠাৎ করেই গুলি ছোড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কিন্তু এবার আর নীরব থাকেনি বাংলাদেশ। বিএসএফ এর গুলির শব্দ মেলাতে না মেলাতেই গর্জে উঠে বিজিবির বন্দুক। পাল্টা ফায়ার করে কড়া জবাব দেয় বিজিবি। ঘটনার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে বিজিবির দৃঢ় এবং পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও বিজিবির এই অ্যাকশন একটি বড় রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিয়েছে। বার্তাটি হলো বাংলাদেশের সার্বভৌমত্ব ও সীমানা সুরক্ষায় বিজিবি এখন সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে। স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকেও সতর্ক করেছে বিজিবি যেন কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। বিজিবি সাফ জানিয়ে দিয়েছে সীমান্তে যে কোনো উস্কানিমূলক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের দাদাগিরি বা আগ্রাসন বিনা জবাবে যে আর পার পাবে না, সিলেটের এই ঘটনায় তার জ্বলন্ত প্রমাণ। আর ঠিক এই জায়গাতেই আতে ঘা লেগেছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদী চেতনার ধারক শুভেন্দু অধিকারীর। ক্ষমতায় বসার পর থেকেই বিজেপি নেতারা বাংলাদেশ ও অনুপ্রবেশ ইস্যু নিয়ে নানা রকম রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে আসছেন। নির্বাচনের আগে থেকেই বাংলাদেশিদের অনুপ্রবেশকারী বা উই পোকা বলে গালিগালাজ করা বিজেপির পুরনো অভ্যাস। এবার সেই সুর আরও চড়াও করছেন শুভেন্দু অধিকারী। গত 18 মে সন্ধ্যায় কলকাতার এক অনুষ্ঠানে তিনি রীতিমতো হুঙ্কার ছেড়ে বলেছেন তার কাছে সবার আগে রাষ্ট্র ও দেশ রক্ষা। তিনি ঘোষণা দিয়েছেন আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পূর্ণ করা হয়েছে। শুধু তাই নয়, ভারত থেকে তথাকথিত অনুপ্রবেশকারীদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চরম উস্কানিমূলক কথাও বলেছেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন শুভেন্দু অধিকারীর এই অতি আস্ফালনের পেছনে রয়েছে গভীর রাজনৈতিক হতাশার ভয়। আর সেই ভয়ের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশের বদলে যাওয়া রাজনৈতিক দৃশ্যপট এবং বাংলাদেশ জামায়াত ইসলামী। শুভেন্দু তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছেন তৃণমূল, সিপিএম বা কংগ্রেসের যতটা না চিরবিরানি বা জ্বালাতন হচ্ছে, তার চেয়ে বেশি চিরবিরানি হচ্ছে বাংলাদেশের জামাতিদের। তার এই মন্তব্য শুনে যে কারো মনে প্রশ্ন জাগতেই পারে, পশ্চিমবঙ্গের অভ্যন্তরীণ রাজনীতি, কাঁটাতারের বেড়া বা অনুপ্রবেশ ইস্যুর সাথে বাংলাদেশের জামায়াত ইসলামীর কি সম্পর্ক? জামায়াত ইসলামী তো ভারতের রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তাহলে শুভেন্দুর এই হঠাৎ জামায়াত ভীতির কারণ কি? রাজনৈতিক বিশ্লেষক এবং সচেতন মহলের মতে শুভেন্দু অধিকারীর আসল চুলকানি জামায়াত ইসলামী নয়, তার মূল ক্ষোভ ইসলাম ধর্ম এবং মুসলমানদের উত্থান নিয়ে। এর পেছনের কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। জুলাই আগস্টের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর যখন স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন, তখন ভারতের মিডিয়া এবং বিজেপি নেতারা একটি বিশেষ ন্যারেটিভ বা গল্প সাজানোর চেষ্টা করেছিল। তারা ভেবেছিল সরকার পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক হামলা হবে, মন্দিরগুলো জ্বালিয়ে দেওয়া হবে এবং এই সুযোগে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি চরমপন্থী রাষ্ট্র হিসেবে তুলে ধরবে। কিন্তু বাস্তবে কি ঘটল? বাংলাদেশের ইসলামী দলগুলো, বিশেষ করে জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা প্রমাণ করে